দুর্যোগ মাথায় করে ওই এলাকায় পৌঁছে গিয়েছেন না কোনো সাহসিকতার নিদর্শন দেখাতে নয়, ওই মানুষগুলোর কথা তুলে ধরতে যারা দুর্যোগের মধ্যে রয়েছেন, যাতে প্রশাসনের কানে পৌঁছয়, প্রশাসনের কাছে পৌঁছয় খবরগুলো। আমরা কোনো বিতর্ক চাই না, চাই মানুষের সাহায্য, মানুষের কাছ অব্দি পৌঁছক, প্রশাসন হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা। আমার সঙ্গে আমার দুই অতিথি রয়েছেন, যে ছবি আমরা দেখাচ্ছি এই ছবি দেখতে দেখতেই আমি একটু আলোচনা চলে যাব। সুদীপ কর রয়েছেন আবহাওয়াবিদ এবং আমার সঙ্গে রয়েছেন গোপীনাথ ভান্ডারী, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ। আমি প্রথমেই গোপীনাথ বাবুর কাছে যাব এই কারণে, আমি রেমালের অবস্থান আপনার কাছে জানবো, কিন্তু তার আগে গোপীনাথ বাবুর কাছে যাব এই কারণে, আমি এক্ষুনি সৈকত দেখাচ্ছিল যে ছবি গোপীনাথ বাবু, সেই ছবিটা আমরা দেখছিলাম, এটা এখনকার ছবি। ঠিক এর আধ ঘন্টা মতো আগেই 11টার শেষের দিকে সৈকতের সঙ্গে আমার কথা হচ্ছিল। তখন সৈকত একটি ছেলে ওখানকার বাইক নিয়ে কোনো রকমে বেরিয়ে আসছে, সে বলছে আর 20 থেকে 30 মিনিট বড় জোর, তার বেশি বাঁধটাকে বাঁচানো যাবে না। এই বাঁধটা বাঁচানোর জন্য আগে থেকে কিছু কি করা যেতে পারতো? এখনই বা কি আশু প্রয়োজন? এক্ষুনি কিছু করাটা প্রায় অসম্ভব, একদম কিছু করা যাবে না সেটা বলছি না, কিন্তু গতকালও আমরা দেখেছি যে ওখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে তোমরা ঝুড়ি কোদাল নিয়ে এসো, বাঁধ ভেঙে যেতে পারে, তোমরা মাটি কাটবে। তার মানে এটা আমজনতাকে বলা হচ্ছে, তাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকেই নিতে হচ্ছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে সুন্দরবনের নদীবাঁধ ভাঙনটা কোনো নতুন বিষয় নয়, ভীষণভাবে পুরনো বিষয়। আমি একটু সময় দেবেন, আমি বলছি প্রত্যেকটা মনসুনে কিন্তু এটা হয়, হয়তো যেবার মনসুনটা খুব কম হয় তখন হয়তো হয় না, সেটা আমি মনসুন যখন হেভি হয় তখন সেটা হয়। আর এখানে তো একটা এক্সট্রিম ইভেন্ট চলে এসছে যেখানে জলোচ্ছ্বাসটা অনেক বেশি। আমি বলছি যে সাইক্লোনে হাওয়ার দাপটে যতটা ক্ষতি হয় তার থেকে কিন্তু জলোচ্ছ্বাসের ক্ষতিটা বেশি হয়। হাওয়ার দাপটে ক্ষতি হয় না বলবো না, তো এই মানে সুন্দরবনের নদীবাঁধগুলোকে বাঁচানোর বিভিন্ন রাস্তা আছে এবং আমরা এটা একাডেমিক্সে নিয়ে এসেছি। আমি বিশেষত যেহেতু সুন্দরবনের নদীবাঁধ নিয়ে এবং দীঘা প্রোটেকশন নিয়ে আমি বিশেষভাবে মানে ইন্টারেস্টেড এবং কাজ করতে চাই, আমি দীঘা নিয়ে নিজেও কাজ করেছি আমার রিসার্চে, সেখানে কিন্তু আমাদের কাছে সলিউশন আছে, বাট সলিউশনটা কাকে দেব? মানে আমাকে তো কাউকে ইনভাইট করতে হবে যাকে আমি দিতে পারি। আমি তো চিৎকার করে রাস্তায় বেরিয়ে মানে মাইক নিয়ে বলবো না আমার কাছে সমাধান আছে, কে নেবে নাও। তো এই জায়গাটা আমি বারবার বলছি, সুন্দরবনের নদীবাঁধকে কিন্তু, এবং ইট উড বি আর্দেন এম্বাঙ্কমেন্ট অনলি, নো কংক্রিট এম্বাঙ্কমেন্ট। আমি কংক্রিট এম্বাঙ্কমেন্ট ভীষণ বিরোধী, বিকজ সুন্দরবন হচ্ছে ইকো সেন্সিটিভ একটা এরিয়া, এবং এটা মনে রাখতে হবে সুন্দরবনের ম্যানগ্রোভের ডিগ্রেডেশন হচ্ছে আমরা সবাই জানি, এবং সুন্দরবন যদি সুন্দরবনে না থাকে কলকাতা থাকবে না, এটা আমি লিখে দিতে পারি। গোপীনাথ বাবু, আমি এই জায়গাটা আপনার কাছে আসবো, কিন্তু আমি সুজিত বাবুর কাছে যাবো। ঠিক যে প্রসঙ্গটা গোপীনাথ বাবু বলছেন, সুন্দরবন থাকবে না ম্যানগ্রোভ না বাঁচাতে পারলে, আমি রেমালের অবস্থান তো আপনার কাছে অবশ্যই জানবো যে এর পরে ঠিক কি জায়গায় যেতে পারে, কিন্তু তার সঙ্গে জানতে চাইবো সত্যি এই ধরনের বিপর্যয় আগে থেকে কতটা প্রস্তুত হওয়া দরকার ছিল এই আতঙ্কটা এড়ানোর জন্য। এখন দেখুন, আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কোনো সিজনাল একটা ইভেন্ট নয়, এটা একটা ইয়ার লং প্রসেস, এবং অল রাউন্ড দ্য ইয়ার শুধু চলবে তাই নয়, এটা কিন্তু বছরের পর বছর কন্টিনিউ করবে। এবং বিশেষত সুন্দরবনের মতো এত একটা ইকো সেন্সিটিভ এরিয়া, যেখানকার মাটি অত্যন্ত নরম শুধু নয়, ওখানকার সয়েল টেক্সচার একটা অদ্ভুত ধরনের, ওখানে মাটিতে কোনো ভাইব্রেশন পড়লেই মাটির তলা দিয়ে ধুয়ে বেরিয়ে যায়, আমরা বলি লিকুইফ্যাকশন ইঞ্জিনিয়ারিং ভাষায়। এখন এই ধরনের যে সেন্সিটিভ জায়গাগুলো, এই জায়গাগুলোতে ইয়ারলং বারবার মনিটরিং করা দরকার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, যারা এই বিষয়টা বোঝেন তাদেরকেই এখানে ইনভলভ করতে হবে। এখানে কিন্তু 4 জন পলিটিশিয়ান, 5 জন অন্যান্য ফিল্ডের লোক গিয়ে কাজ করলে আলটিমেটলি সুন্দরবনকে বাঁচানো যাবে না। যারা সুন্দরবনকে বোঝেন, যারা এই ফিল্ডের লোক, তাদেরকে এই জায়গাটাতে কাজ করতে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরবনের লংজিভিটি বাড়বে। আর তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে রিসেন্টলি প্রায় বলা হয় যে আমরা সুন্দরবন অঞ্চলে গাছ লাগাচ্ছি। সুন্দরবন অঞ্চলে যে সুন্দরী গাছ, সেটাকে বাঁচাতে গেলে স্বাদু জলের সঙ্গে নোনা জলের সংমিশ্রণ থাকা দরকার। আমরা এমনভাবে ডেভেলপমেন্ট করেছি, ভাগীরথী হুগলি নদীতে এখন জল প্রায় যায় না, মুড়িগঙ্গাতে জল প্রায় যায় না। এখন এই জল না গেলে স্বাদু জলের পরিমাণ গঙ্গাতে কিন্তু হ্রাস পাচ্ছে, যার ফলে ওই অঞ্চলটাতে যেটা কনফ্লুয়েন্স জোন, মোহনা অঞ্চল, সেখানে যদি সাফিসিয়েন্টলি স্বাদু জল না থাকে তাহলে কখনোই আমরা ম্যানগ্রোভকে তৈরি করতে পারবো না। ফলে আমরা যে আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ তৈরি করতে চাইছি, সেখানে স্বাদু জল এবং এই জলটার এই মিক্সচারটা ভীষণভাবে দরকার, সেটা আমরা করতে পারছি না।
উপরন্তু যেটা ঘটছে, এই যে সয়েলটা, এই সয়েলটাকে বলা হয় বেসিক্যালি ফিজিওলজিক্যাল ডেজার্ট, শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক। অর্থাৎ এখানকার মাটিতে প্রচুর জল আছে, কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় জল এখান থেকে পায় না, যে কারণের জন্য উদ্ভিদের এখানে কতগুলো বৈশিষ্ট্যগত পরিবর্তন আপনারা দেখবেন। এবং তার একটা কারণ হচ্ছে জোয়ারের জল থেকে বাঁচার জন্য ঠেসমূল, এছাড়া এই যে ইকোসেন্সিটিভ জায়গাতে শ্বাসমূল, এবং উদ্ভিদকে বাধ্য এই ধরনের অর্গানগুলোকে তৈরি করতে হয়েছে। ফলে এই জায়গাতে যদি একটা উদ্ভিদকে বাঁচাতে হয়, তাহলে সেটাকে আমাকে তার সঙ্গে ফিল করতে হবে। এই জায়গা সুযোগ আমাকে সংক্ষেপে জানতে চাইবো যে উদ্ভিদ বাঁচানোর যে প্রসেসটা আপনি বলছেন, সেটা যদি আমি একদম একমত আপনার সঙ্গে, 1 ইয়ার লং নয়, বরঞ্চ বছর পর বছর ধরে এই প্রসেসটা হওয়া উচিত, তবেই বাঁচবে সবটুকু। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা করে ঝড় আসে, একটা আমফান, একটা ইয়াস, একটা রেমাল, আমরা তার খবর আগের থেকে পাই। এখন আবহাওয়াবিদ হিসেবে আপনি তো আমার থেকেও অনেক ভালো জানেন যে কত আগের থেকে আমরা জানতে পারি এটা আসছে। তখন দাঁড়িয়ে থেকে আমাদের ইমিডিয়েট ঠিক কি করলে এই আতঙ্কটা এড়ানো যেত, যে আতঙ্কটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের চোখে মুখে? দেখুন, প্রথমত একদম পারফেক্ট প্রেডিকশন দরকার ছিল যে ঠিক কোন পয়েন্টে ল্যান্ডফল করছে, বেশ সেই মতো আমরা মানুষকে কিন্তু রেস্কিউ অপারেশন করতে পারতাম। আমরা কিন্তু গতকাল পর্যন্ত, এমনকি আজকে সকাল পর্যন্তও দেখছি কোনো কোনো চ্যানেলে বলা হচ্ছে সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্যে ল্যান্ডফল করছে।